40টা তথ্য দিয়ে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম, এই ফর্ম পূরণ করে তাদেরকে হরমুজ প্রণালী পার হতে হবে। যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের প্রণালীটি পাড়ি দেওয়া বেশ কষ্টকর হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের অবস্থা যেটি এবং যে আলাপ আলোচনা, সেগুলি নিয়ে মনে হচ্ছে যে এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। আসলে কোনো সিদ্ধান্তে কোনো পক্ষই আসতে পারছে না। সবশেষ ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন, প্রথম দিকে তিনি বলেছিলেন যে ইরান যে প্রস্তাব দিয়েছে 14 দফা, সেই প্রস্তাবগুলোকে তারা পর্যবেক্ষণ করছেন এবং মনে হচ্ছিল যে একটা চুক্তির খুব কাছাকাছি তারা চলে এসেছেন, এবং এমনও বলা হয়েছিল যে হয়তো 48 ঘন্টার মধ্যেই এমন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে। কিন্তু আজকে আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই প্রস্তাব তার পছন্দ হয় নাই। একবারে সরাসরি বলে দিয়েছেন যে এই প্রস্তাবগুলো তার পছন্দ হয় নাই। ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এর ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে সেটি তাদের পছন্দ না, এটি তারা সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। আবার ডোনাল্ড ট্রাম্প যদিও বা একটু নমনীয় হন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি আবার বলেছেন যে এটি শুধুমাত্র এই মান নামালে হবে না, তারা ইরানের যেই পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলো তারা ধ্বংস করতে চায়। এটি হচ্ছে তাদের অবস্থান। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যেটি বলছেন যে তারা কোনোভাবেই মাথা নত করবেন না। এখন আলোচনার বা চুক্তির বিষয়টিকে যদি তারা সারেন্ডার হিসাবে ধরে নেয়, সেই সারেন্ডার ইরান করবে না, এটিও তারা খুব পরিষ্কারভাবে বলছে। অর্থাৎ ইরান যে আত্মসম্মান বজায় রেখে যেভাবে এই আলোচনা এগিয়ে নিচ্ছে বা যেই একটা সমাধান খুঁজছে, সেখানে যদি এটিকে ইরানের আত্মসমর্পণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দেখাতে চায়, তাহলে সেই জায়গায় ইরান যাবে না। ইরান সেই কথাগুলো বারবার করে স্পষ্ট করে বলছে, এবং এ কারণে কিন্তু তারা ডিপ্লোমেসির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু কাজ করছে। এবং তারা যে নমনীয়, মানে তারা যে ওই আত্মসমর্পণের জায়গায় যেভাবে ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু নিতে চাচ্ছেন, সেই জায়গায় যে তারা যাবে না, সেটির সবশেষ প্রমাণ তারা রেখেছেন। তারা যেটি বলেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা তারা এটা নিয়ন্ত্রণ করবেন, এবং এর জন্য তারা কিন্তু একটা নতুন পদ্ধতিও এর মধ্যে চালু করে দিয়েছেন। হরমুজ প্রণালী পাড়ি দিতে হলে তাদের অনুমতি নিতে হবে এবং তাদেরকে জানাতে হবে, এবং ওই যে টোল আদায়ের কথা যেটি বলা হয়েছিল সেটি তারা এরই মধ্যে চালু করেছে। তবে কোন কোন দেশের ক্ষেত্রে এই টোল দেওয়া হবে, কত ডলার টোল দিতে হবে, সেটার প্রক্রিয়া কী হবে, সেই বিষয়ে বিস্তারিত বলা হয় নাই। একটা রিপোর্ট যেটি দেখা যাচ্ছে যে পশ্চিম এশিয়ার চলাচলে যুদ্ধের সমাপ্তি নিয়ে অচল অবস্থার মধ্যেই ওয়াশিংটন যখন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ জলপথটি খুলতে জোর তৎপরতা চালাচ্ছে, তখন ইরান এমন পদক্ষেপ নিল, অর্থাৎ টোল আদায়ের এই পদক্ষেপ নিল, যেটি এনডিটিভি রিপোর্ট করেছে। নৌ চলাচল খাতের জার্নাল লয়েডস লিস্ট বলছে, পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি এর মধ্যে হরমুজ প্রণালী পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া ও টোল দেওয়ার নতুন নিয়ম চালু করেছে। এটি হচ্ছে ওই যে জার্নাল, যেটি লয়েডস লিস্ট যেটি জার্নাল সেটি বলছে। এবং এই নিয়ম অনুযায়ী নৌযানগুলোকে আগে তাদের মালিকানা, বিমা, ক্রু, মালামাল, কোন বন্দর থেকে এটি রওনা দিয়েছে, গন্তব্য কোথায়, এমন 40টা তথ্য দিয়ে তারপরে এটিকে বলা হচ্ছে যে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন ফর্ম, এই ফর্ম পূরণ করে তাদেরকে হরমুজ প্রণালী পার হতে হবে। এরপরে মিলবে অনুমতি। তবে কিভাবে, কত টোল নেওয়া হবে সে বিষয়ে লয়েডস কিছু জানায়নি। ইংরেজি ভাষার সম্প্রচার চালানো ইরানের প্রেস টিভি বলছে, তেহরান হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব চর্চার প্রক্রিয়া ঠিক করেছে, এবং info@pgsa.ir ইমেইল থেকে নতুন নিয়মকানুন জাহাজগুলোকে পাঠানো হয়েছে। এই জায়গায় গেছে ইরান। পিজিএসএ সতর্ক করে বলেছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে তার দায়ভার আবেদনকারীকেই বহন করতে হবে। কোন কোন দেশ বা কারা এটার অনুমতি পাবে সেই বিষয়ে বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় কোনো দেশকে বিশেষ ছাড় দেওয়া হবে কি না সে বিষয়ে ইরান এখনও স্পষ্ট করে কিছু বলেনি। তবে ইরানি সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামানি আর সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের প্রণালীটি পাড়ি দেওয়া বেশ কষ্টকর হবে।
তার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে আমরা হরমুজ প্রণালীতে একটি নতুন আইনি এবং নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে কোনো নৌযান প্রণালীটি পাড়ি দিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে বলছেন তিনি। ব্যবস্থাটি বলবৎ হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি ইরানের জন্য অর্থনৈতিক, নিরাপত্তাগত ও রাজনৈতিক লাভ নিয়ে আসবে। এটি হচ্ছে ইরানের যেই বলা হচ্ছে যে নতুন টোল পদ্ধতি এর মধ্যে তারা চালু করে দিয়েছেন এবং এই হরমুজ প্রণালীতে তাদের সার্বভৌমত্বের যে চর্চা সেটির কথা তারা বলছেন। তো এই অবস্থার মধ্যে যখন চলছে এবং ডোনাল্ড ট্রাম্পও যখন বলছেন যে ইরানের প্রস্তাব পছন্দ হয় নাই, তখন আসলে খুব তাড়াতাড়ি সমস্যাটির সমাধান হবে বা চুক্তির খুব কাছাকাছি আমরা চলে এসেছি বলে যে কয়েকদিন আগে বলা হচ্ছিল, সেটি আসলে কার্যত খুব বেশি হচ্ছে না। অনেকেই একটা কথা বলতে চান বিভিন্নভাবে, এই কথাটি বলছেন যে সামনে যেহেতু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আছে, বড় প্রার্থনা যেই পবিত্র হজ, সেই হজ আছে, এই কারণে হয়তো দুপক্ষই কিছুটা আলাপ আলোচনা কথাবার্তা নানান রকমের কার্যকলাপের মধ্য দিয়ে ঈদ পার করবে এবং ঈদের পরে একটা হয়তো নতুন করে হয় যুদ্ধ না হয় আলোচনার একটা চূড়ান্ত পর্যায়ে আসতে পারে, এমনটাও কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে বলছেন তাদের ধারণা থেকে বা বিভিন্ন তথ্য থেকে বলছেন। তবে এটি আসলে কতটুকু বাস্তব সেটি বলা মুশকিল, কিন্তু যেটি বোঝা যাচ্ছে যে এই প্রক্রিয়ায় এই যে অচলাবস্থা, যেই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/4 বা 1/5 তেলের এবং গ্যাসের যেই সরবরাহ হয়, সেই প্রণালীটি যদি এভাবে দিনের পর দিন বন্ধ থাকে তাহলে কিন্তু গোটা বিশ্বে এটির অর্থনৈতিক প্রভাব পড়ে এবং সেই প্রভাব কিন্তু আছে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের বিভাজন রেখা দেখা যাচ্ছে, যেমন আরব আমিরাতের সাথে সৌদি আরবের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আরব আমিরাত এর মধ্যেই ওপেক থেকে বেরিয়ে গেছে। আরব আমিরাতের সাথে পাকিস্তানের একটা উত্তেজনা চলছে, এক ধরনের উত্তেজনা এই কারণে দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বা দুবাইতে যেসব পাকিস্তানিরা ছিলেন তাদেরকে তাদের যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আর নবায়ন না করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে, এমন খবরও কিন্তু গণমাধ্যমগুলোতে দিচ্ছে এবং পাকিস্তানিরা সেখানে কিছুটা বেকায়দায় পড়ে গেছেন এমন কথাও বলা হচ্ছে। এবং কয়েকদিন আগেই তো পাকিস্তানের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত যে পাওনা পায়, সেই পাওনা টাকা এই বছরের মধ্যেই সমস্ত শোধ করতে হবে, সেই তাগাদা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেটিতে বোঝা যায় যে তাদের এই দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে। যদিও সংযুক্ত আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের সাথে আছে, আবার পাকিস্তান এই ঘটনার যে মধ্যস্থতাকারী ইরান এবং আমেরিকার মাঝখানে মধ্যস্থতা করছে, তারপরেও এই পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই যে দূরত্ব, আবার আরব আমিরাতের সাথে সৌদি আরবের যে দূরত্ব, এগুলো কিন্তু একটা নতুন বার্তা দিচ্ছে, মধ্যপ্রাচ্যে একটা পরিবর্তনের বার্তা দিচ্ছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে আসলে মুসলিম দেশগুলোর মধ্যেও এক ধরনের বিভাজন হয়তো তৈরি হবে, নতুন একটা সমীকরণ হয়তো তৈরি হবে এবং এইখানে দুটো জোট তৈরি হয়ে যেতে পারে এমনটাও অনেকে বলছেন। এবং সেই জোটের ক্ষেত্রে একদিকে আমেরিকা ইসরায়েলের সাপোর্টে একটা জোট হতে পারে, আবার কিছু দেশ যারা ইরানের পক্ষে থেকে বা ইরানের সাথে থেকেও একটা আলাদা করে একটা জোট হতে পারে, এমন একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমন একটা সমীকরণও কিন্তু দেখা যাচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রও চাইলে এখন নতুন করে আবার হুট করে একটা বড় হামলা যেমন করতে পারবে না, আবার ইরানও কিন্তু এখন নতুন করে কিছু করতে গেলে তাকে ভাবতে হচ্ছে, কারণ সব পক্ষেরই কিন্তু এখন একটা জায়গায় কিন্তু আসতে হবে, যেহেতু গোটা বিশ্ব এতে প্রভাবিত হচ্ছে এবং এই পুরো বিশ্ববাজারে যে তেলের দাম, অর্থনীতির যে অবস্থা, এগুলোর বিবেচনা কিন্তু সবাই করতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি কি কোন দিকে যাচ্ছে সেটি এখন এক ধরনের বলা যায় যে ওই চোর পুলিশ খেলা। শুরুতে আমি বললাম যে এই হচ্ছে না বা কিছুটা হচ্ছে না, আলোচনা মিলছে না, এই পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু এখন টুকটাক এই যে একজন আরেকজনকে দুইটা হয়তো ছোট দুইটা হয়তো ওই বিস্ফোরণ ঘটানো, ওই নৌকায় বোটে আঘাত করা, এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এখন চলছে। সেটি যে কোনো সময় হয়তো ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা অনেকে করছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।